গত 12 জুলাই গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সিআইডি অর্থাৎ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল হঠাৎ করেই এই উপজেলায় অভিযান চালায়। তাদের টার্গেট একজনই, হরিদাস চন্দ্র, যাকে স্থানীয়রা তরুণী দাস নামেও চেনেন। গ্রেপ্তারের পর তাকে সোজা নিয়ে আসা হয় ঢাকায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিআইডি তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের গুরুতর অভিযোগ উত্থাপন করে এবং জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড চায়। আদালত সেই রিমান্ড মঞ্জুর করেন। আর ঠিক এই রিমান্ডের পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে এমন সব তথ্য যা শুনলে গা শিউরে ওঠে। প্রথমেই আসা যাক টাকার হিসাবে। সিআইডির প্রাথমিক তদন্তে ধরা পড়েছে যে হরিদাসের নিজের এবং বেনামে থাকা মোট 5টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 4টি মোবাইল ব্যাংকিং হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়েছে। আর সেই লেনদেনের পরিমাণ হলো 9,35,32,451 টাকা। একটু থামুন এখানে, চোখ বন্ধ করে ভাবুন। একজন মানুষ যার পেশা ছিল পুরনো এসি সারানো, যার শিক্ষাগত যোগ্যতা 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, যিনি গাইবান্ধার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, তার অ্যাকাউন্টে প্রায় 10 কোটি টাকা কোথা থেকে এলো? সিআইডি যখন তাকে এই টাকার উৎস সম্পর্কে জিজ্ঞেস করেছে, তিনি কোনো সুনির্দিষ্ট বা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি। তদন্তকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন তার কোনো বৈধ আয়ের উৎস নেই এবং এই বিপুল অর্থ মূলত হুন্ডি বা অবৈধ চ্যানেলে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা কারা পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, আর এই টাকা দিয়ে আসলে কী করার পরিকল্পনা ছিল? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে হরিদাসের জীবনের শুরুর দিকে। 1991 সালে জন্ম নেওয়া এই ছেলেটির বাড়ি পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামে। খুব ছোটবেলায় মাত্র 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় সে সীমান্ত পেরিয়ে চলে যায় ভারতে। সেখানে তার 3 ভাই গোবিন্দ, গৌরাঙ্গ এবং আনন্দচন্দ্র দাস আগে থেকে বসবাস করতেন। ভারতে গিয়ে হরিদাস কী করেছেন, কোথায় থেকেছেন, কাদের সংস্পর্শে এসেছেন, এই সময়কালটাই সবচেয়ে রহস্যময়। গোয়েন্দা সূত্রগুলো যা বলছে তা শুনলে পুরো ছবিটাই পাল্টে যায়। ধারণা করা হচ্ছে ভারতে অবস্থানকালে তাকে একটি বিশেষ মতাদর্শে দীক্ষিত করা হয়। তাকে প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য, যার লক্ষ্য ছিল বাংলাদেশের অভ্যন্তরে। 2010 সালে সে দেশে ফেরে এবং ঢাকার উত্তরায় এসি মেরামতের কাজ শুরু করে। আপাত দৃষ্টিতে একজন সাধারণ শ্রমিক মানুষ, কিন্তু ভেতরে ভেতরে চলছিল সম্পূর্ণ ভিন্ন একটি খেলা। এবার আসা যাক সেই গল্পের সবচেয়ে অদ্ভুত মোড়। 2019 সালে হরিদাস চন্দ্র হঠাৎ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। নিজের নাম বদলে রাখেন তৌহিদ ইসলাম। একই বছরে ময়মনসিংহের এক পরিবারের মেয়ে স্মৃতি আক্তারকে বিয়ে করেন। প্রশ্ন হলো, যে মানুষটিকে ভারতে বসে উগ্র হিন্দুত্ববাদের দীক্ষা দেওয়া হয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে, সেই মানুষটি কেন হঠাৎ ধর্মান্তরিত হলেন? এটা কি আসলেই হৃদয়ের পরিবর্তন ছিল, নাকি এটা ছিল একটি সুচতুর ছদ্মাবেশ? বিশ্লেষণের একটি বড় অংশ মনে করছে এটা ছিল তার কভার আইডেন্টিটি তৈরির কৌশল। সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজে মিশে গিয়ে বিভিন্ন মহলে প্রবেশাধিকার পাওয়া, বিশ্বাসযোগ্যতা অর্জন করা এবং নিজের আসল পরিচয় আড়াল করাই ছিল এই ধর্মান্তরের মূল উদ্দেশ্য। আর এই ছদ্মাবেশ ধরে হরিদাস যে জালটি বিস্তার করেছিল, সেটা জানলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। তদন্তে উঠে এসেছে একসময় রোহিঙ্গা ক্যাম্পে কথিত ব্যবসার সুবাদে তিনি আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠ সদস্য শেখ সেলিমের সান্নিধ্যে আসেন। এই পরিচয়কে পুঁজি করে হরিদাস নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। মানুষকে বিশ্বাস করানোর জন্য তার কৌশল ছিল অত্যন্ত পেশাদার। শেখ হাসিনার সাথে নিজের ছবি নিখুঁতভাবে এডিট করতেন। তার ফোনে বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী ও নেতাদের নামে নম্বর সেভ করে রাখতেন এবং মানুষের সামনে ভুয়া ফোন কলের অভিনয় করতেন। চাকরি বদলি, টিন্ডার এসবের আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে। 2018 সালে র্যাব তাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারও করেছিল, কিন্তু রহস্যজনকভাবে তিনি খুব দ্রুতই জামিনে বেরিয়ে আসেন। কারা তাকে বাঁচিয়েছিল, কোন অদৃশ্য হাত তার পিঠে ছিল, এই প্রশ্নগুলোর উত্তর এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে আজ করা হয় যে তৎকালীন ক্ষমতাসীন দলের ভেতরে তার শেকড় ছিল অনেক গভীরে। এবার আসা যাক এই পুরো ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে। গত কয়েক মাসে হরিদাস হঠাৎ করে ঘোষণা দেন গাইবান্ধার পলাশবাড়িতে তিনি 81 ফুট উঁচু একটি বিশাল রাম মন্দির নির্মাণ করবেন। প্রশ্ন হলো, কেন গাইবান্ধা, কেন এত বড়, আর কেন এই সময়ে? প্রথমত, মূর্তিটি যেখানে নির্মাণ করা হচ্ছিল সেই জমিটি ছিল সরকারি খাস জমি, অর্থাৎ সরকারের অনুমতি ছাড়াই দখলকৃত জমিতে এত বড় স্থাপনা তৈরি হচ্ছিল। দ্বিতীয়ত, এত বিশাল প্রকল্পের অর্থের যোগান কোথা থেকে আসছিল তার কোনো স্বচ্ছ হিসাব নেই। স্থানীয়রা বলছেন হরিদাস আসার আগে ওই এলাকার হিন্দু মুসলিম সম্প্রীতি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। কেউ কখনো শোনেনি যে সেখানে সাম্প্রদায়িক কোনো সমস্যা হয়েছে। কিন্তু হরিদাস আসার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। প্রতিনিয়ত কারো না কারোর সাথে বিবাদ, উত্তেজনা তৈরির চেষ্টা, স্থানীয়দের ভাষায় ও আসা
আসার পর থেকেই কারো না কারোর সাথে অন্যজনের সাথে প্রতিনিয়ত লাগতেই থাকে। কৌশলগত বিশ্লেষকরা বলছেন এই পুরো পরিকল্পনাটি ছিল একটি সুচিন্তিত ফাঁদ। 81 ফুট উঁচু রামমূর্তি নির্মাণের ঘোষণা দেওয়া হলে স্বাভাবিকভাবেই স্থানীয় মুসলিম সমাজের একটি অংশ এর প্রতিবাদ করবে। এটা ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্ন, বিশেষ করে যখন সেটা খাস জমিতে এবং অবৈধ অর্থে হচ্ছে। আর ঠিক এই প্রতিবাদের মুহূর্ত ছিল আসল টার্গেট। প্রতিবাদের দৃশ্য ক্যামেরায় ধারণ করে সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হতো এই বার্তা দিয়ে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে, তাদের ধর্মীয় স্থাপনা ভাঙা হচ্ছে। বিশ্ব রাজনীতিতে এটাকে বলা হয় মাইনরিটি কার্ড এবং ভারত এই কার্ডটি বাংলাদেশের বিরুদ্ধে বারবার ব্যবহার করেছে। হরিদাসকে মাঠে নামানো হয়েছিল ঠিক এই কার্ডটি আরও শক্তিশালী খেলার জন্য। কিন্তু পরিকল্পনা এখানেই শেষ নয়, আরও গভীরে গেলে দেখা যায় ভৌগোলিক কারণেই গাইবান্ধাকে বেছে নেওয়া হয়েছিল। রংপুর বিভাগ ভারতের সীমান্তবর্তী একটি অঞ্চল। এই এলাকায় যদি একটি বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাত তৈরি করা যায় তাহলে সেটা কেবল একটা স্থানীয় ঘটনা থাকবে না, এটা একটা আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত হবে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারত আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করবে। এমনকি কিছু বিশ্লেষকের মতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই ধরনের অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলে ভারতের প্রভাব বিস্তারের একটি সুপ্ত কৌশলও রয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু ভূরাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে ঠিক একই কৌশল সীমান্তবর্তী অঞ্চলগুলোকে অস্থিতিশীল করতে ব্যবহার করা হয়েছে। আর এই পুরো ষড়যন্ত্রের আরেকটি মাত্রা হলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংযোগ। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পতিত শাসক গোষ্ঠী এবং তাদের সহযোগীরা দেশে একের পর এক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো প্রমাণ করা যে তাদের ছাড়া এই দেশ চলতে পারে না, সংখ্যালঘু নিরাপদ থাকতে পারে। হরিদাসের সাথে বিগত সরকারের ক্ষমতাধর ব্যক্তিদের যে সম্পর্কের চিত্র উঠে এসেছে তাতে স্পষ্ট যে এই পুরো নেটওয়ার্কটি কেবল একটি ব্যক্তির একক প্রচেষ্টায় নয়, এটা একটা সুসংগঠিত চক্রের অংশ। তবে এই ঘটনায় একটি আশার আলো আছে। গাইবান্ধার স্থানীয় মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে এই ফাঁদে পা দেননি। স্থানীয় মন্দির কমিটি নিজেরাই বিচক্ষণতার পরিচয় দিয়ে মূর্তি নির্মাণের কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে এই প্রকল্পের পেছনে ধর্মের চেয়ে অন্য কিছুর বেশি গন্ধ আছে। আর সিআইডির সময়মতো পদক্ষেপের কারণে হরিদাসকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগেই। কিন্তু এখানেই কি সব শেষ? হরিদাস একজন, কিন্তু তার মতো আরও কতজন এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশে ঘাপটি মেরে বসে আছে? কতজন ধর্মের আবরণে রাজনৈতিক পরিচয়ে অথবা সামাজিক সেবার মুখোশ পরে অপেক্ষা করছে সুযোগের? 9.5 কোটি টাকার পুরোটাই কি শুধু গাইবান্ধার জন্য ছিল, নাকি এই অর্থের একটি অংশ দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে আরও কোনো পরিকল্পনার জন্য? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে, হয়তো আরও অনেক কিছু বেরিয়ে আসবে, হয়তো একটি সুতো টানলে পুরো জালটাই উন্মোচিত হবে। একটা কথা মনে রাখা দরকার, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশের সবচেয়ে বড় শক্তি। শত শত বছরের এই ভূখণ্ডে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি বসবাস করে এসেছে। এই সম্প্রীতি ভাঙতে বারবার চেষ্টা করা হয়েছে, বারবার ব্যর্থ হয়েছে। হরিদাসের মতো এজেন্টরা আসবে, চেষ্টা করবে, কিন্তু এই দেশের মানুষ যদি সচেতন থাকে তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। প্রশ্ন হলো, আমরা কি সত্যি যথেষ্ট সচেতন? আপনি কি মনে করেন, হরিদাসের গ্রেপ্তার কি যথেষ্ট, নাকি তার পেছনের পুরো নেটওয়ার্ক উৎপাটন না করলে এই ধরনের ষড়যন্ত্র বারবার ফিরে আসবে? আপনার মতামত জানান কমেন্টে।